সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কোভিড সংক্রমণকালে বিদ্যালয় বন্ধ থাকায় সরাসরি পাঠদান করা সম্ভব হচ্ছে না, বিধায় এই অনলাইন ক্লাসের আয়োজন। তো আজকে আমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 10 থেকে আলোচনা। আমাদের আজকের এই অধ্যায়ের মূল বিষয় সমন্বয়। তো সমন্বয় আলোচনা করার পূর্বে সবাই পাঠে অংশগ্রহণ করো। তোমাদের জীববিজ্ঞান বই, খাতা কলম নিয়ে এক্ষুনি পাঠে অংশগ্রহণ করো। সমন্বয় কি? সমন্বয় হচ্ছে যখন একটা বড় কোনো কাজ হয়, ওই কাজের সঙ্গে অনেকগুলো ছোট ছোট কাজ থাকে, সবগুলো কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেই কিন্তু মূল কাজটা সম্পাদিত হয়। তো এই যে সবগুলো কাজের মধ্যে যোগাযোগ রক্ষা করা এবং সুচারুরূপে বড় কাজটা সম্পন্ন করা, এটাই হচ্ছে সমন্বয়। উদ্ভিদের জীবনেও সমন্বয় আছে, প্রাণীদের জীবনেও কাজের সমন্বয় আছে। উদ্ভিদের তার শারীরবৃত্তীয় কার্যকলাপ চালাতে গিয়ে দেখো, প্রথমে একটা চারা রোপণ করি আমরা, তারপর ওইটা অঙ্কুরিত হয়, অঙ্কুরোদ্গমের পরে তার বৃদ্ধি বিকাশ লাভ হয়, পুষ্পায়ন হয়, ফল ধরে, ওইটা পরিপক্কতা লাভ করে, তারপর সেই ফলগুলো আমরা পাই, আবার তার বীজ থেকে নতুন করে চারা উৎপাদিত হয়। কিন্তু এই যে প্রত্যেকটি কাজ কিন্তু একটা অন্যটাকে বাধাগ্রস্ত করে না করার কারণেই একটা উদ্ভিদ তার পূর্ণাঙ্গ জীবনকালে অনেক দিন টিকে থাকে এবং আমাদেরকে ফুল ফল ইত্যাদি দিয়ে থাকে। তো আজকে আমরা মূল যে আলোচনাটা করব তা হচ্ছে উদ্ভিদের সমন্বয়। সবাই খাতা বের করে আজকে আমাদের পাঠ শিরোনাম লিখো, উদ্ভিদের সমন্বয়। আমাদের আজকের আলোচনা উদ্ভিদের সমন্বয়। উদ্ভিদের সমন্বয়। এখন উদ্ভিদের সমন্বয়টা কি করে ঘটে? এই যে বললাম, উদ্ভিদের যে কাজগুলো আছে, অঙ্কুরোদ্গম থেকে শুরু করে একদম ফল প্রদান সহ যাবতীয় পরিপক্কতা লাভ করা ইত্যাদি কাজের সঙ্গে কি কি যে বিষয়গুলো জড়িত থাকে এবং যারা সেই কাজগুলো সম্পন্ন করতে উদ্ভিদকে প্রভাবিত করে, এরকম কতগুলো বিষয় হচ্ছে এই সমন্বয়ের সঙ্গে জড়িত। এর মধ্যে প্রথমেই আসে হরমোনের কথা। হরমোন কি তোমরা কি জানো কেউ? হরমোন হচ্ছে যে জৈব রাসায়নিক পদার্থ কোষে উৎপন্ন হয়ে উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোনো কোষ বা কোষগুচ্ছের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটা নামে হচ্ছে হরমোন। উদ্ভিদের ক্ষেত্রে ওই হরমোনটার নাম হচ্ছে ফাইটোহরমোন, যেটা উদ্ভিদ দেহে উৎপন্ন হয়। এটা হচ্ছে কি? ফাইটোহরমোন। আমরা বিষয়টা জানি একে, ফাইটোহরমোন কি? যেহেতু এটা উদ্ভিদের দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি বিকাশ সহ যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এই জন্য এটাকে বলা হয় ফাইটোহরমোন। এখন ফাইটোহরমোনের মধ্যে কতগুলো হরমোন আছে, এই হরমোনগুলো একে একে আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হলো, প্রথম যে হরমোনটা, সেই হরমোনটার নাম হচ্ছে অক্সিন। 1 নম্বর একটা হরমোন, আমরা এটার নাম জানি, এটার নাম হচ্ছে অক্সিন। এই যে অক্সিন নামক হরমোনটা, এই হরমোনটা কোথায় পাওয়া যায়? হরমোনটা কে আবিষ্কার করেন জানো কি কেউ? বিজ্ঞানী চার্লস ডারউইন প্রথমে এই হরমোনটা প্রত্যক্ষ করেন। ওই হরমোনটা পরবর্তীতে বিজ্ঞানী কুল এবং হ্যাগেন স্মিথ এটার নাম দেন অক্সিন। মূলত অক্সিন বীজের যখন আমরা অঙ্কুরোদ্গমের জন্য পুঁতে রাখি, তখন তার যে বহির আবরণ আছে, ভ্রূণাবরণ, ভ্রূণমুকুলের আবরণের মধ্যে সেই অক্সিনটা থাকে। অন্ধকারের মধ্যে গাছটাকে করে সোজা হয়ে বাড়তে দেয়, কিন্তু যখন আলো বাঁকাভাবে পড়ে, তখন কি হয়, ওই অক্সিনটা এই ভ্রূণমুকুল থেকে আস্তে আস্তে করে নিচের দিকে বাহিত হয়, যে কারণে উদ্ভিদটা কিন্তু আলোর দিকে বেঁকে যায়। তোমরা একটু যদি আমরা ছবির মাধ্যমে যদি দেখি, মনে করো এই একটা ছোলা বীজ,
ওইটা মাটির মধ্যে লাগানো হলো। ছোলা বীজটা আমরা মাটির মধ্যে লাগালাম। এখানে মাটির কণা রয়েছে অনেকগুলো। মাটির কণার মধ্যে যখন ছোলা বীজটা লাগায়, কিছুদিন পরে সেটা মাটির থেকে পুষ্টিকতা পানি টানি গ্রহণ করে ওইখান থেকে আস্তে আস্তে করে একটা ছোট ভ্রূণ বের হয়। এই ভ্রূণমুকুল, এটা করে ভ্রূণমুকুল, ওইখানের মধ্যেই অক্সিজেনের অবস্থান থাকে। যখন আলো তীর্যকভাবে পড়ে, তখন অক্সিজেনটা অর্থাৎ এই ভ্রূণমুকুল আবরণীটা আলোর দিকে বেঁকে যায়, ওটা আলোর দিকে বেঁকে যায়, আর এদিক থেকে মূল বের হয়, তাই তো? মূলগুলো বের হয় এখান থেকে, আর এই জায়গাটা আস্তে আস্তে করে উপরের দিকে বাড়তে থাকে। তো এই যে ভ্রূণমুকুলের আবরণের মধ্যে এই যে রাসায়নিক পদার্থটা থাকে অক্সিজেন, এটা কি করলো তাইলে? আলোর উপস্থিতির কারণে এই অক্সিজেনটা নিচের দিকে নামে এবং শিকড়গুলো গজাতে সাহায্য করে। মূলত অক্সিজেনের কাজটা হচ্ছে মূলে গজানো। শাখা কলমে এটা প্রয়োগ করলে পরে এটা মূল গজায়, আর কি হয়, ফলের ঝরে পড়াটাও সে বন্ধ করে। এই হচ্ছে মূলত অক্সিজেনের কাজ। বীজহীন ফল উৎপাদনও সেটা ব্যবহার করা হয়। আমরা জানলাম একটা হরমোন, যার নাম হচ্ছে কি, অক্সিন। অক্সিনের পরে আরেকটা হরমোন রয়েছে, আমরা আরেকটা হরমোন দেখি। অক্সিনের পরের হরমোনটা, ওটা বলা হয় জিবেরেলিন। এটার নাম হচ্ছে জিবেরেলিন। জিবেরেলিন এই হরমোনটা কি? কিছু কিছু ধান গাছ দেখা যায় অতি বৃদ্ধি হয়, অনেক লম্বা হয়ে যায়। ধানের এক প্রকারের রোগ আছে, নাম হচ্ছে পাখানি রোগ। এটার জন্য একটা ছত্রাক দেয়, আর এই ছত্রাকের কারণেই মূলত ছত্রাকের মধ্যে যে রাসায়নিক পদার্থটা থাকে সেটাই হচ্ছে মূলত জিবেরেলিন। ওইটা প্রয়োগ করলে গাছ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। একটা গাছের যে কাণ্ড যত লম্বা হয়, কাঠটা ততই মূল্যবান হয়, তাই না? মনে করো এখানে মাটির মধ্যে একটা চারা গাছ, নিচের দিকে তো তার মূল শাখা প্রশাখা তো আছেই, ওইটা উপরের দিকে কিছু যাওয়ার পরে, কিছু দূর অগ্রসর হওয়ার পরে আস্তে আস্তে করে তার ডালপালা বের হয়, তাই তো? এই যে মনে করো, হ্যাঁ, এই যে অংশটা দেখো, মূলত এই অংশটা বেশ লম্বা খানিকটা, তাই না? এই দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে মূলত ওই যখন ছোট চারা গাছ অবস্থায় যখন থাকে, তখনই ওই জায়গাটা প্রয়োজনীয় মাত্রা বেড়ে যায়। যদি উপযুক্ত পরিমাণে এই জিবেরেলিন হরমোনটা থাকে, তাহলে ওই জায়গাটা বৃদ্ধিটা বেশি হয় এবং গাছটা আরো বেশি শক্তপোক্ত লম্বা হবে, এবং ওই কাণ্ডে পর্ব মধ্যে থেকে পরবর্তী শাখা এই জায়গাটা আবার বাড়বে, আবার উপরের দিকে গিয়ে ওইখান থেকে আরো কিছু শাখা প্রশাখা দুদিকে ছড়িয়ে যাবে। বুঝা গেল? এরকম করে গাছগুলো আস্তে আস্তে করে বৃদ্ধি পায়। তাহলে ওইখানের মধ্যেও কিন্তু হরমোনের প্রভাব রয়েছে। এই যে হরমোনটা কি বললাম আমরা, ওটা জিবেরেলিন নামক হরমোন। ওটা প্রয়োগ করে, বিশেষ করে চারা গাছের যদি ওটা প্রয়োগ করা যায়, তাহলে তার অতি বৃদ্ধি করে। খাটো গাছ হলে সেখানে প্রয়োগ করলেও ওই গাছটা বৃদ্ধি পায়। জানলাম আমরা জিবেরেলিন। জিবেরেলিনের পরে আরেকটা হরমোন আছে, ওটার নাম হচ্ছে সাইটোকাইনিন। আমাদের এবারে যে হরমোনটা, এই হরমোনটার নাম হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনটা কি করে? সাইটোকাইনিন হরমোনটা ফল, শস্য এবং ডাবের পানিতে এই হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন। এবং এটা কোষ বিভাজনকে উদ্দীপিত করে। তোমরা কোষ বিভাজন যখন পড়েছো তখন সেখানে দেখেছো না যে ইন্টারফেজের পরে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুইটা অংশ তোমরা জেনেছো। সাইটোকাইনেসিসের ফলে কিন্তু মূলত কোষটা দুই ভাগে বিভক্ত হয় এবং দুইটা অপত্য কোষে পরিণত হয়। এই সাইটোকাইনিন হরমোনটা মূলত কোষ বিভাজনকে উদ্দীপিত করে, কোষের বৃদ্ধি ঘটায়, যেখানে গাছগুলো দ্রুত বৃদ্ধি পায়। ওটা সাইটোকাইনিন হরমোনের ফসল। সাইটোকাইনিনের পরে আরেকটা হরমোন রয়েছে, এটার নাম হচ্ছে ইথিলিন। একটা হরমোন নাম হচ্ছে
ইথিলিন। ইথিলিন কেমন হরমোন? ইথিলিন সাধারণত পাকা ফলে পাওয়া যায়, ওটা বীজের মধ্যেও পাওয়া যায়, তাই না? এটা ফল পাকাতেও সাহায্য করে, এটা একটা গ্যাসীয় পদার্থ এই ইথিলিন হরমোনটা। ওইটা প্রয়োগ করা হয় বিশেষ করে ওই ফলের পরিপক্কতার লাভের জন্য ইথিলিন হরমোন প্রয়োগ করা। তো আরও হরমোন রয়েছে, অনেকগুলো হরমোন আছে, সবগুলো শনাক্ত হয়নি এখনো। কিছু কিছু হরমোন রয়েছে, যেমন উদ্ভিদের ফুল ধরা এবং জননাঙ্গের বিকাশে সাহায্য করে একটা হরমোন, এটার নাম হচ্ছে, এগুলোকে বলা হয় পোস্টুলেটেড হরমোন। এই হরমোনগুলো ছাড়াও আরও যে হরমোনগুলো রয়েছে এদেরকে বলা হয় পোস্টুলেটেড হরমোন। এগুলোর নাম এখন পর্যন্ত খুব একটা জানা যায়নি, এদেরকে বিজ্ঞানীরা বলছেন পোস্টুলেটেড হরমোন। হ্যাঁ, পোস্টুলেটেড হরমোন। এই যে হরমোনটা কি বললাম, পোস্টুলেটেড হরমোন। পোস্টুলেটেড হরমোন আবার দুই ধরনের, একটা হচ্ছে ফ্লোরিজেন আর একটা নাম হচ্ছে ভার্নালিন। ফ্লোরিজেন এবং ভার্নালিন। একটার নাম হলো ফ্লোরিজেন, আর একটার নাম হচ্ছে ভার্নালিন। একটা ফ্লোরিজেন আর একটা হচ্ছে ভার্নালিন। আরো যে দুইটা হরমোন রয়েছে, এই দুইটা হরমোনের মধ্যে একটার নাম হচ্ছে ফ্লোরিজেন আর একটা হচ্ছে ভার্নালিন। একটার নাম হলো কি ফ্লোরিজেন, আর আরেকটার নাম হচ্ছে ভার্নালিন। এই ফ্লোরিজেন হরমোন এবং ভার্নালিন হরমোনগুলো বিশেষ করে উদ্ভিদকে ফুল ফুটানো এবং জননাঙ্গের বিকাশের ক্ষেত্রে কিন্তু ফ্লোরিজেন কাজ করে। এই ফ্লোরিজেন যে হরমোন, ওইটা গাছের যখন একটা চারা গাছের এখান থেকে মনে করো একটা শাখা বের হচ্ছে, তো শাখাটা এদিকে গেল, আবার গাছটা উপরের দিকে বাড়ছে, তাই না? এখন এখান থেকে মনে করে একটা পাতা বেরিয়ে গেছে, ঠিক আছে? এই যে পাতায় উৎপন্ন হয় মূলত ফ্লোরিজেন হরমোনটা। পাতায় উৎপন্ন হয়ে সেটা এই যে পত্রমূলী, এখানের মধ্যে পত্র মুকুল উৎপন্ন হয়, মনে করে এখানের মধ্যে একটা পত্র মুকুল উৎপন্ন হয়েছে। এই পত্র মুকুলটাকে উদ্দীপিত করে আস্তে আস্তে করে সে একটা পুষ্প মুকুলে রূপান্তরিত করে। এটাই হচ্ছে মূলত ওই ফ্লোরিজেনের কাজ। হ্যাঁ, আর এই হরমোনটা ভার্নালিনও ঠিক ওই রকম করেই কাজ করে। তো আমরা হরমোন সম্পর্কে কিছুটা জানলাম। এই অধ্যায়ের এই যে আলোচনাগুলো, কিছুক্ষণ পরে আমরা আরও কিছু আলোচনা করব। যে হরমোনগুলো সম্পর্কে জানলাম, এগুলোর উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে, এবং এখান থেকে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন করা যেতে পারে। এখন উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে আলো এবং তাপেরও অনেকখানি প্রভাব রয়েছে। আলো এবং তাপের প্রভাবগুলো কি, এটাও কিন্তু উদ্ভিদের ওই সমন্বয় সাধনের জন্যই প্রয়োজন। উদ্ভিদের তার শারীরবৃত্তীয় কাজের সমন্বয় সাধনের জন্য দিবারাত্রির দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে কিন্তু আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল পেয়ে থাকি। আমরা এখন একটু দেখি কি কি আছে, মানে আলো এবং তাপ উদ্ভিদের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে কিরূপ প্রভাব বিস্তার করে। যেমন দেখো, গ্রীষ্মকালে এক ধরনের শাকসবজি পাওয়া যায়, শীতকালে আবার অন্য ধরনের শাকসবজি পাওয়া যায়, তাই না?
তাহলে বুঝলে গ্রীষ্মকালে যেহেতু দিনের দৈর্ঘ্যটা থাকে বড় আর শীতকালে দিনের দৈর্ঘ্যটা থাকে ছোট। এর উপর ভিত্তি এই যে আলো কতটুকু সময় উদ্ভিদের উপরে পড়লো এটার উপরে ভিত্তি করে কিন্তু আবার উদ্ভিদকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ওটাকে আমরা বলি ছোট দিনের উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ। এখন ছোট দিনের উদ্ভিদ কেমন, অর্থাৎ এদের ক্ষেত্রে আলো একটু কম সময় পড়লেই চলে। কতটুকু সময় পড়বে, এদের পুষ্পায়নে মানে ফুল ধরার জন্য এদের পুষ্পায়নে 8 থেকে 12 ঘন্টা সময় আলোর প্রয়োজন। 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন। এটা ছোট দিনের উদ্ভিদ। আর ছোট দিনের দিয়ে একটা উদ্ভিদের নাম বলতে পারো, যেমন চন্দ্রমল্লিকা, নাম শুনেছ? চন্দ্রমল্লিকা। আরেকটা নাম হচ্ছে যেমন ডালিয়া। চন্দ্রমল্লিকা, ডালিয়া, এটা ছোট দিনের উদ্ভিদ। আরেকটা রয়েছে বড় দিনের উদ্ভিদ। বড় দিনের উদ্ভিদ। বড় দিনের উদ্ভিদের ক্ষেত্রে কতটুকু আলো প্রয়োজন, এদের পুষ্পায়নের জন্য 12 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন। 12 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন। এরকম দুই একটা উদ্ভিদের নাম বলতে পারো 12 থেকে 16 ঘন্টা, যেমন ঝিঙ্গা, লেটুস ইত্যাদি। কি হবে? ঝিঙ্গা। এগুলো তো তোমরা অনেকটাই দেখেছো, ঝিঙ্গা, লেটুস সবজি হিসেবে আমরা খাই। আরেকটা রয়েছে দিন নিরপেক্ষ উদ্ভিদ। একটা উদ্ভিদ কি, ওটা হচ্ছে দিন নিরপেক্ষ। এটাকে বলা হয় দিন বা আলো নিরপেক্ষ। দিন বা আলো নিরপেক্ষ। দিন বা আলো নিরপেক্ষ উদ্ভিদ মানে এদের ক্ষেত্রে এদের উপরে আলোর কোনো প্রভাব নেই। কিরকম, অর্থাৎ এরা সারা বছরই বলা যায় যে কোনো সময় এদের উপর আলোর একটা পরিমাণ আলো তাদের থাকলেই চলবে, বিশেষ কোনো সময়ব্যাপী আলোর এদের প্রয়োজন নেই। যেমন সূর্যমুখী, হ্যাঁ, শসা, সূর্যমুখী, তারপর হচ্ছে শসা, হ্যাঁ, এগুলো হচ্ছে দিন বা আলো নিরপেক্ষ উদ্ভিদ। তাহলে আমরা দেখো উদ্ভিদের সমন্বয়ের ক্ষেত্রে কতগুলো বিষয়ের সম্পর্ক জানলাম। হরমোনের সম্পর্ক জানলাম, আলো, তাপ, আরো রয়েছে, এটা হচ্ছে শৈত্য, হ্যাঁ, শৈত্য প্রদান। আমরা আরেকটু যাই, তাপ এবং শৈত্য প্রদানের উপরেও উদ্ভিদের কাজে বিভিন্ন রকমের পরিবর্তন রয়েছে। যেমন তোমরা জেনে থাকবে গম কোন সময় হয়, বলতে পারবে? গম সাধারণত হয় শীতকালে, তাই না? গম হচ্ছে শীতকালীন একটা ফসল। যেহেতু এটা শীতকালীন ফসল, এটাকে তো গ্রীষ্মকালে এটাকে চাষ করানো যাবে না। কিন্তু তাকে যদি তার অঙ্কুরোদ্গমের পরে অর্থাৎ রোপণের পূর্বে যদি তাকে তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা প্রদান করা যায়, তাহলে কিন্তু তার পুষ্পায়নটা একটু তাড়াতাড়ি হয়। তাহলে তার উপরে কি বোঝা গেল, অর্থাৎ শৈত্য প্রদানের প্রভাব রয়েছে। তো এটাকে আমরা বলি ভার্নালাইজেশন, ফটোপিরিয়ডিজম এন্ড ভার্নালাইজেশন। ফটোপিরিয়ড হচ্ছে আলোর প্রভাব, আর এটা ভার্নালাইজেশন। কি বলি আমরা?
ভার্নালাইজেশন। তো ভার্নালাইজেশন কি ওরকম করে, অর্থাৎ উদ্ভিদকে শৈত্য প্রয়োগ করে, শৈত্য, এটা শৈত্য কথাটা বুঝো তো, এই যে শৈত্য প্রদান করে ফুল ধারণের সময় এগিয়ে নিয়ে আসা। কারণ আমাদের দেশেও আমরা দেখি যে অনেকগুলি ফসল দীর্ঘায়িত হয়, তারপর বন্যা, খরা ইত্যাদিতে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। তো আমরা যে ফসলটা প্রাপ্তির জন্য ডিউরেশন বেশি বেশি সময় লাগে, সেটাকে যদি আমি শৈত্য প্রদান করি, যেমন এই যে গমের কথা বললাম না, গম যেহেতু একটা শীতকালীন ফসল, তাকে যদি 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি টেম্পারেচার প্রয়োগ করা যায় বীজ রোপণের পূর্বে, তাহলে তার ফুল ধারণটা এগিয়ে আসে। এভাবেও আমরা উদ্ভিদের জীবনকালের উপর প্রভাব বিস্তার করে ফসলের প্রাপ্তিটা একটু এগিয়ে নিয়ে আসা যায়। তো আজকে আমরা যে যে বিষয়গুলো জানলাম, এগুলো তোমরা পাঠের সঙ্গে মিলিয়ে নেবে এবং বাসায় পড়বে। আবার তোমাদের জন্য বাড়ির কাজ, খাতা বের করে, সবাই খাতা বের করে বাড়ির কাজটা লিখে নাও। এই পাঠ থেকে কিন্তু একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন আমরা আশা করতে পারি। তো পাঠ যদি তোমাদের পড়া থাকে ভালো করে, তাহলে আনসার করতে পারবে। পড়া না থাকলে তো আনসার করা যাবে না। এই জন্য মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে ভাষায়। বাড়ির কাজ, বাড়ির কাজ একটা কাজ দিচ্ছি, ওটা করে রাখবা। উদ্ভিদ জীবনে তাপ ও শৈত্যের প্রভাব ব্যাখ্যা করি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।